বিয়ের ২ বছর পার হয়ে যাওয়ার পরেও যখন আমি আমার হাজবেন্ডের সাথে নিজের সম্পর্কটা জোরালো করতে পারলাম না, একাকিত্ব আমাকে ঘিরে ধরলো, ঠিক তখনই আমার জীবনে আসলো রিয়াদ নামের একটা ছেলে। সে জানতো আমি বিবাহিত একজন মেয়ে, আমার স্বামীও আছে। তবুও সে আমার সাথে কথা বলতো, আমিও বলতাম, নিজের একাকিত্বটাকে দূর করার জন্য। কারণ আমার হাজবেন্ড আমাকে সময় দেওয়ার প্রয়োজন মনে করতো না। আমার বিয়ের ২ বছর হয়ে গেলেও আমি কখনো আমার স্বামীর সাথে বাহিরে ঘুরতে যাইনি বললে ভুল হবে, কখনো যাওয়ার সুযোগ হয়নি। সারাদিন বাসায় একা একা ঘরে বসে থেকে যখন ডিপ্রেশনে চলে যেতাম, ঠিক তখনই আমার জীবনে রিয়াদ আসলো। আমিও সব ভুলে গেলাম। যে মানুষটা আমাকে বিয়ে করেও স্ত্রীর সুখটা দিতে পারেনি, কখনো দেওয়ার চেষ্টা করেনি, তার কথা আর ভাবলাম না। নিজের ভালো থাকার কথা ভেবেই আমি রিয়াদের সাথে কথা বলবো বলে সিদ্ধান্ত নিলাম। মানুষ ভাবে একটা বিবাহিত মেয়ে শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য পরকীয়া লিপ্ত হয়, কারণ বেশিরভাগ প্রবাসীর বউ কিংবা যাদের স্বামী তাদের থেকে দূরে থাকে সেই সব মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একটা মেয়ে শুধুমাত্র ওই কারণেই পরকীয়াতে লিপ্ত হয় না, এর পিছনে হাজারটা কারণ থাকতে পারে। কেউ ডিপ্রেশনে পড়ে পরকীয়া নামক জঘন্য কাজে লিপ্ত হয়, কেউ একাকিত্বটাকে দূর করার জন্য, কেউ একটু ভালো থাকার জন্য, আবার কেউ কেউ শারীরিক সম্পর্কের কারণেও পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে। আমার স্বামী তো আমাকে শারীরিক তৃপ্তি দিত, আমার চাহিদার থেকেও বেশি দিত, কিন্তু আমি কখনোই তার কাছ থেকে মানসিক তৃপ্তি পাইনি। একটা মেয়ের জীবনে কি শারীরিক তৃপ্তি সব, মানসিক তৃপ্তি কিছু না? অন্য সবার কথা আমি জানি না, তবে আমার কাছে শারীরিক তৃপ্তির চেয়ে মানসিক তৃপ্তিটাই বেশি প্রয়োজন। সেই মানসিক তৃপ্তিটা আমি রিয়াদের কাছ থেকে পেতাম। তার কাছে যখন কথা বলতাম, তখন মনে হতো খুব কাছের একজন মানুষের সাথে আমি কথা বলছি। এই মানুষটাকে আমি অনেক কাল ধরে চিনি। এমন মানুষকে বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। আমি আর রিয়াদ নিজেদের অজান্তেই খুব অন্তরঙ্গ হতে লাগলাম। তবে সেটা শুধু ফোন কল কিংবা মেসেজেই। আমি প্রথম রিয়াদকে না করতাম, রিয়াদ রাগ করত। পরে ভয় হলে ও যদি রাগ করে আমার সাথে কথা না বলে, তাহলে আমার কি হবে? আমাকে তো আবারও একা হয়ে যেতে হবে। তাই আমিও ওর সাথে ওইসব কথা বলতাম, যেসব কথা আমি আমার হাজবেন্ডকেও কখনো বলিনি। আর সত্যি কথা বলতে, একটা ছেলে আর একটা মেয়ে সারা দিন কথা বলে সেখানে আর বিশুদ্ধতা শব্দটা থাকে না, আপনা আপনি অন্তরঙ্গ হতে হয়। দিনে প্রায় সময়ই কথা বলতাম আমি, রাতেও কথা বলতাম আমার স্বামী আসার আগে পর্যন্ত। তাই আস্তে আস্তে আমরা না চাইতেও ক্লোজ হতে লাগলাম। তখন রাত ৮টা বাজে, আমি রিয়াদের সাথে কথা বলছিলাম। আমার স্বামী আজ যে এত আগেই বাসায় এসে পড়বে তা বুঝতে পারিনি। আমি তাকে দেখেই কান থেকে ফোনটা নামিয়ে নিলাম। তার পাশেই আকাশি রঙের শাড়ি পরা একটা অসম্ভব সুন্দরী মেয়েকে দেখতে পেলাম। কি সুন্দর মেয়েটা, চোখ দুটো হরিণের চোখকেও হয়তো হার মানাবে। চুলগুলো মাথা থেকে খুব গোছালোভাবে মাজার কাছে এসে সমাপ্তি হয়েছে। এমন একটা মেয়েকে নিজের করে পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো ছেলেই হয়তো নিজের সব কিছু উজাড় করে দিতে চাইবে। এই মেয়েটার সৌন্দর্যের কাছে আমার সৌন্দর্যটা নিতান্তই তুচ্ছ। আজ বুঝতে পারলাম আমার স্বামী কেন আমার থেকে দূরে দূরে থাকে, কেন আমাকে ভালোবাসে না। এমন সুন্দরী মেয়েকে রেখে কেউ ঘরের অসুন্দর বউকে ভালোবাসতে চাইবে না। আমি এই মেয়েটার পাশে দাঁড়ালে আমাকে অসুন্দরী মনে হবে। পুরুষেরা সুন্দরের পূজারী। নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখে মরে যেতে ইচ্ছে হলো, তাও আবার বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটাও কেমন, বিয়ে করার একটা মানুষের সাথে তার বাড়িতে চলে এসেছে। মেয়েরাও কি তাহলে টাকার পাগল? কিন্তু আমি কেন টাকার পাগল হতে পারলাম না? আমার স্বামী তো টাকার অভাব নেই, তাহলে আমি কেন টাকার মধ্যে সুখ খুঁজে পাই না? আমার স্বামী যখন মেয়েটার দিকে তাকিয়ে আমাকে বলল, ওর নাম নীলিমা, আমার সাথে আমার অফিসেই চাকরি করে, যে বাসায় থাকতো সেখানে একটু সমস্যা হয়েছে, তাই আজ থেকে এখানেই থাকবে, আশা করি তোমার সমস্যা হবে না, ম্যানেজ করে নেবে তুমি। তার কথার বিপরীতে আমার বলতে ইচ্ছে হলো, এই বাড়িতে কেন? এই শহরে কি আর কোথাও থাকার জায়গা নেই? কিন্তু আমি এসবের কিছুই তাকে বলতে পারলাম না। হয়তো এই না বলার কারণটাই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করে। কথাগুলো বলেই হাসান মেয়েটাকে ওয়াশরুমের দিকে নিয়ে গেল।
আমি অবাক চোখে দেখছি আমার সামনে আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে আমার অগোছালো মস্তিষ্কের এলোমেলো নিউরনগুলো এতটুকু হলেও আন্দাজ করতে পেরেছে যে আমার স্বামী অন্য একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগলের মতন আসক্ত। সেজন্যই হয়তো আমাকে নিয়ে কোনোদিন বাহিরে ঘুরতে যায়নি, কারণ তার ঘোরার মতন মানুষ ছিল। এই জন্যই বুঝি আমাকে মানসিক তৃপ্তি দেওয়ার দরকার মনে করেনি, কারণ সে অন্য একজনের কাছ থেকে মানসিক তৃপ্তি পেত। এই মেয়েটার জন্যই হয়তো বা কোনোদিন একটু আদর করে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলেনি, কারণ তারা ভালোবাসার কথা বলার মানুষ ছিল। এজন্যই বুঝি আমার অসহ্য যন্ত্রণাকর একাকিত্বটা তার চোখে পড়েনি, কারণ সে কখনো একাকিত্বের স্বাদ ভোগ করেনি। ডিনারের সময় আমার স্বামী আমার পাশে না বসে মেয়েটার পাশে বসলো। রাতের খাবারটা অনেক কষ্ট করে খেলাম। নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে কল্পনা করতেই যেখানে মেয়েরা ভয় পায়, সেখানে আমাকে বাস্তবের সম্মুখীন হতে হচ্ছে। রাতে ঘুমানোর সময় সব বলবো ভেবে নিজের বিছানার দিকে এগিয়ে যেতেই হাসান আর মেয়েটা আমার দিকে এগিয়ে আসলো। হাসান আমাকে বলল, নীলা রাতে একা থাকতে ভয় পাই, তোমরা দুজন বরং এই রুমে থাকো, আমি অন্য রুমে থাকি, তোমার তো সমস্যা হবে না তো? আমার উত্তরের জন্য হাসান অপেক্ষা করলো না, কথাগুলো বলেই সে চলে গেল। 5 মিনিট পরে 2টা দুধের গ্লাস হাতে আবার চলে আসলো, আমাদের দুজনকেই খেতে বলল। হাসান আমার পাশে থাকা মেয়েটাকে বলল, তুমি অনেক টায়ার্ড, দুধটুকু খেয়ে নাও, ভালো লাগবে। সাথে আমাকেও খেতে বলল। এতদিন হয়ে গিয়েছে আমাদের বিয়ে হয়েছে, কখনো দুধ তো দূরের কথা, 1 গ্লাস পানিও কখনো আমার স্বামী আমাকে নিজের হাতে খাওয়ায়নি। আর আজ একটা মেয়ের জন্য, হয়তোবা ভদ্রতার খাতিরে আমার জন্য 1 গ্লাস নিয়ে এসেছে। মূলত সে মেয়েটার জন্যই নিয়ে এসছে। আমি মেয়েটার সাথে কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়লাম। মেয়েটাকে বলতে চেয়েছিলাম, আমার স্বামীর কে হও তুমি? ভালোবাসার মানুষ, তোমাকে অনেক ভালোবাসে বুঝি, তোমার জন্য এত এত ভালোবাসা তার হৃদয়ে, সেখান থেকে একটু আমাকে দিতে পারে না সে? আমি কখন যে ঘুমের ঘোরে তলিয়ে গেলাম বুঝতেই পারলাম না, তাই কথাগুলো না বলাই রয়ে গেল। এরকম ঘুম কখনো ঘুমাইনি আমি। মানুষ হয়তো ঘুমের ওষুধ খেলেও এতটা গভীরভাবে ঘুমায় না। ঘুম ভাঙলো সকাল 8টায়। ঘুম ভাঙতেই দেখতে পেলাম ড্রেসিং টেবিলের সামনে ভেজা চুলে একটা মেয়ে নিজের অতুলনীয় সুন্দর চেহারাটা দেখাচ্ছে। ভেজা চুলে মেয়েটাকে একটু বেশিই সুন্দর লাগছে। আমি ভাবলাম মেয়েটা হয়তো অফিসে যাবে, তাই এত সকাল সকাল গোসল করেছে। কিন্তু যখন আমার স্বামী হাসান তাকে বলল অফিসে যাবে না, তখন মেয়েটা বলল, না, আজ খুব ক্লান্ত লাগছে, তুমি যাও, আমি আজকে বিশ্রাম নেব। তোমার বউয়ের সাথে তো কথা হলো না, তার সাথে সময় কাটাবো। হাসান অফিসে চলে গেল। আমি বুঝতে পারলাম না সে রাতে কি এমন করলো যে ক্লান্ত হয়ে পড়লো। আমার অজান্তে কি তাহলে আমার কাছের মানুষগুলো আমাকে ধোঁকা দিচ্ছে, নাকি আমার বোঝার কোনো ভুল হচ্ছে? হাসান অফিসে চলে যাওয়ার পর মেয়েটার সাথে আমার প্রথম কথা হলো। রাতে এক বিছানায় ঘুমালেও কথা বলার সুযোগ হয়নি। মেয়েটাকে যখন আমি জিজ্ঞেস করলাম, আপনার কি বিয়ে হয়েছে, তখন মনে হলো মেয়েটার ঝকঝকে আকাশের বুকে নিকষ কালো অন্ধকার নেমে এসছে। মেয়েটার আলোয় ভরা মুখটা মুহূর্তের মধ্যেই আঁধারে পরিণত হলো। বিয়ের কথাতে মেয়েটা এমন কেন করলো সেটা আমি বুঝলাম না। আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি বিয়ে করেছেন? আর যদি করেই থাকেন তাহলে হাজবেন্ডের সাথে থাকছেন না কেন? তখন মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি আমার অতীত কখনো মনে করতে চাই না, কিন্তু আপনি আমাকে মনে করিয়ে দিলেন। আমার বিয়ে হয়েছিল খুব অনুষ্ঠান করেই। যাকে ভালোবাসতাম তাকেই বিয়ে করেছিলাম, 1 বছর সংসারও করেছিলাম। কিন্তু একদিন হঠাৎ করেই আমার জীবনে নেমে আসলো প্রচণ্ড এক কালবৈশাখী ঝড়, যেই ঝড়ে আমার জীবনটা তছনছ হয়ে গেল। আমি জানতে পারলাম আমার আর কখনো কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো না, কারণ আমার জরায়ু ক্যান্সার। সারা জীবন আমাকে এই চাহিদাটা থেকে দূরে থাকতে হবে। আমার হাজবেন্ড যেদিন বিষয়টা জানতে পারলো সেদিনই আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমি শুধু তার দিকে জল ভরা চোখে চেয়েছিলাম সেদিন, কিছু বলতে পারিনি। আমি ভেবেছিলাম এই মানুষটাকে আমার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা নিজে প্রেরণ করেছেন, যাকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমি ভাবতাম এই মানুষটা সবসময় আমার পাশে থাকবে, সুখে দুঃখে, খারাপ সময় ভালো সময়, সবসময় আমার পাশে থাকবে, আমাকে কখনো ছেড়ে যাবে না।
কিন্তু যখনই সে জানতে পারলো আমার জরায়ু ক্যান্সার, আমি তাকে আর কখনো শারীরিক সুখটা দিতে পারবো না, কিংবা দিলেও তার সমস্যা হবে, ঠিক তখনই এক সেকেন্ডও ভাবতে হয়নি আমাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে। আমিও তাকে জোর করিনি, কারণ পুরুষ মানুষ একজন নারীর কাছ থেকে যে জিনিসটা সবসময় চায়, আমি তাকে সেই জিনিসটা দিতে চাইলেও দিতে পারবো না। তাই আমার কষ্ট হলেও তার সিদ্ধান্তটাকে মেনে নিই। এমন সময় এসেছিল আমার জীবনে যখন আমি বাঁচতে চাইতাম না। আমার মনে হতো আমার জন্য একমাত্র চিরশান্তির পথ মৃত্যুই। মরণই কেবল আমাকে চিরতরে ঘুমানোর সুখ দিতে পারবে। ঠিক তখনই আমার জীবনে এলো তোমার স্বামী। তার সাথে আমি ভার্সিটি লাইফটা একসাথে পার করেছি। সে কোনোভাবে আমার ব্যাপারে জেনে গিয়েছিল। সত্যি বলতে, আমি এখনো যে বেঁচে আছি এটার কৃতিত্ব সম্পূর্ণ হাসানের। ও না থাকলে কবেই মরে যেতাম। মেয়েটার কথা শুনে আমি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলাম। এই মেয়েটার অতীতে এমন কিছু ঘটেছে দেখলে কেউই বিশ্বাস করবে না। জীবনে এরকম কিছু হওয়ার পরেও কত সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করছে। এটাই বুঝি জীবন? কেউ ক্ষুদ্র একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে নিজের জীবনটাকে শেষ করে দেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। আবার কেউ কেউ সব সমস্যার সমাধান করে বেঁচে থাকে। জীবনের সমস্যাগুলো সমাধান করে বেঁচে থাকাটাই বোধহয় প্রকৃতভাবে বেঁচে থাকা। আমি শুধু শুধু মেয়েটাকে নিয়ে খারাপ কিছু ভেবেছি। যে মেয়েটার এমন একটা অসুখ আছে, সেই মেয়েটাকে নিজের স্বামীর পাশে দেখে এরকম মনে করাটা উচিত হয়নি, এখন বুঝতে পারছি। তবে মনের ভিতর একটা সংকোচ থেকেই যায়। যদি মেয়েটার কথা সত্য হয়, তাহলে হাসান কেন আমাকে দূরে দূরে রাখে? কেন সে আমার কাছে আসতে চায় না? কেন সে আমাকে ভালোবাসে না? হাসান কি মনে করে বিয়ের পর বউয়ের সাথে শুধু শারীরিক সম্পর্ক করলেই হয়? আরও তো অনেক রকমের ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। সেগুলো কখনোই আমার স্বামী জানতে চায়নি, বুঝতে চায়নি। অথচ এই মেয়েটার সাথে কত সুন্দর করে কথা বলে, কত কেয়ার করে, কত যত্ন নেয়। আমার বেলায় এসে যেন সে সব দায়িত্ব ভুলে যায়। কেন এমন করে সে আমার সাথে? আমি যে রিয়াদ নামের ছেলেটার সাথে জড়িয়ে যাচ্ছি, এর জন্য কি আমার স্বামী দায়ী না? আমার স্বামী যদি আমাকে সময় দিত, আমাকে মানসিক তৃপ্তি দিত, অন্য ৮-১০টা হাজবেন্ডের মতন আমাকে আদর করতো, ভালোবাসতো, আমি হলফ করে বলতে পারি তাহলে রিয়াদ নামের ছেলেটা আমার জীবনে কখনোই আসতো না। আসলে আমিও তাকে আমার জীবনে জায়গাই দিতাম না। কিন্তু আমার অবস্থাটা এমন যে জায়গা না দিয়ে উপায় নেই, কারণ আমারও যে একটু ভালো থাকতে ইচ্ছে করে। আমি মেয়েটার কথা বিশ্বাস না করলেও মেয়েটার ইমোশনটা কেন যেন সত্যি মনে হলো। কারণ মানুষের ইমোশন কখনো মিথ্যে হয় না, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের ইমোশনটাই মিথ্যা, বাকি সবার ইমোশনটা সত্য। কিন্তু এই মেয়ে তো অভিনয় জানে না যে আমাকে মিথ্যা ইমোশন দেখাবে, তাই বিশ্বাস না হলেও বিশ্বাস করতে হলো। রিয়াদের ফোন পেয়ে নীলার কাছ থেকে কিছুটা দূরে সরে গেলাম আমি। ফোন ধরতেই ওপাশ থেকে নিরীহ কণ্ঠে শুনতে পেলাম, তোমাকে রাতে অনেকবার কল দিলাম, সকালেও অনেকবার কল দিয়েছি, একবারও ফোন ধরলে না, আবার কল ব্যাকও করলে না। কি হয়েছে তোমার বলো তো? কিছু হয়নি তো। তুমি তো জানো আমার স্বামী আছে, তাই চাইলেই সবসময় কথা বলতে পারি না, সবসময় ফোনটা ধরতে পারি না। আর তোমাকে তো আমি রাতে ফোন দিতে না বলেছি, তারপরেও কেন ফোন দাও? ভালো লাগছিল না তাই ফোন দিয়েছিলাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবে? চলো আমরা দেখা করি। এভাবে আর কতদিন ফোনে কথা বলবো? আমি তোমাকে দেখতে চাই। যার সাথে এতদিন ধরে এত গভীরভাবে কথা বলছি, তাকে দেখার লোভটা কেন জানি সামলাতে পারছি না। আমাদের সম্পর্কটা ফোনেই বেটার, দেখা না করাটাই ভালো। দেখা করলে হয়তো অন্য কিছু হয়ে যাবে। অন্য কিছু হয়ে যাবে মানে? আর হলেই বা কি দোষ? যার সাথে আমি সারা রাত সারা দিন কথা বলি, যার সাথে কথা বললে দিন দুনিয়া সব ভুলে যাই, তার সাথে দেখা করব না? আর তুমি তো তোমার স্বামীর সাথে খুশি না, তাই আমার সাথে কথা বলো। ভালো লাগে বলেই তো কথা বলো। তাহলে দেখা করলে দোষটা কোথায়? আমি দিন দিন তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি তো তোমাকে আগেই বলেছি, আমাদের বন্ধুত্বটা শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কখনো দেখা করতে পারবো না। তোমার সাথে দেখা করলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। যাক, তাতে কি?
তুমি তোমার সুখের জন্য এতটুকু করতেই পারো। এই স্বার্থপর পৃথিবীতে নিজের সুখের জন্য সব কিছুই করা যায়, তুমিও করবে। তুমি যদি তোমার হাজবেন্ডকে ভালো না বাসো, কিংবা তোমার হাজবেন্ড যদি তোমাকে ভালো না বাসে, তাহলে কেন তুমি তার সাথে থাকবে? এখানে আমার কিছু করার নেই। আমি পরিস্থিতির শিকার। আমি আমার স্বামীর কাছ থেকে শান্তি পাই না বলেই তোমার সাথে কথা বলি, একটু শান্তি পাবো সেই আশাতে। সত্যি বলতে তোমার সাথে কথা বললে ভালোও লাগে আমার, তাই তুমি এত গভীরভাবে কথা বলা সত্ত্বেও আমি তোমার সাথে কথা বলি। তাই বলে তুমি আমার দুর্বলতার সুযোগ নেবে, আমার সাথে দেখা করবে? আমি তো তোমাকে ভালো একজন বন্ধু ভাবি, যে আমাকে প্রতিদিন ভালো লাগার মতন কিছু সময় উপহার দেয়। আমি এত কিছু বুঝি না। আমি তোমার সাথে দেখা করতে চাই। তুমি তোমার ভালো থাকার জন্য আমার সাথে কথা বলো। তাহলে কি আমি আমার ভালো থাকার জন্য তোমার সাথে একটাবার দেখা করতে পারি না? এমন না তো যে আমি তোমার সাথে রুম ডেট করতে চাচ্ছি, শুধু দেখা করতে চাচ্ছি। দেখা না করলে কি আমার সাথে আর কথা বলবে না? দেখা করবে না কেন? তোমার স্বামীর জন্য? যদি তোমার স্বামীর জন্য আমার সাথে দেখা করতে না চাও, তাহলে আমার সাথে কথা বলবে কেন? তুমি কি চাও আর কথা না বলি? আমি দেখা করতে বলেছি, কথা বলবো না এটা বলিনি। আর আমি তো তোমাকে আজকেই আমার সাথে দেখা করতে বলিনি। তুমি সময় নাও, 1 মাস, 2 মাস, 6 মাস, কিংবা 1 বছর পর হলেও দেখা করো। আমি তোমার সাথে দেখা করতে চাই। সারা জীবন শুধু কথাই বলে যাব, দেখা করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সময় আসুক তখন দেখা যাবে। এখন রাখি, ভালো থেকো। কথাগুলো বলেই ফোনটা রেখে দেই। এই পৃথিবীতে সবাই নিজের লাভটাকেই বড় করে দেখে। আমি যেমন ভেবেছি আমি শুধু তার সাথে ফোনেই কথা বলবো, কখনো দেখা করব না, কারণ তার সাথে কথা বলাতেই আমার দিনগুলো ভালো যায়, তাহলে তো দেখা করার কোনো প্রয়োজন দেখি না। আমার তো একাকিত্ব দূর করা দরকার, তাই তার সাথে কথা বলি। কিন্তু সে এখন চায় আমি যেন তার সাথে দেখা করি। কী জন্য আমার সাথে দেখা করতে চাই আমি জানি না, তবে এতটুকু বুঝতে পেরেছি আমি যদি তার সাথে দেখা না করি, সে হয়তো আমার একাকিত্বের সঙ্গ দেবে না। আর দেবেই বা কেন? আমি যেমন আমার স্বার্থের জন্য তার সাথে কথা বলি, আমার আমিটাকে ভালো রাখার জন্য কথা বলি, সেও হয়তো তার স্বার্থটা হাসিল করতে চাইবে, আমার সাথে দেখা করতে চাইবে। আমরা মানুষেরা এমনই, নিজের ভালো লাগাটাকেই বড় করে দেখি, অন্যের ভালো লাগা খারাপ লাগার প্রতি খুব একটা গুরুত্ব দিই না। এভাবেই চলে যাচ্ছিল আমার অগোছালো দিনগুলো। আমি রিয়াদের সাথে কথা বলার থেকে আমার হাজবেন্ডকে নিয়ে বেশি চিন্তা করতে লাগলাম, কারণ ইদানিং তাদের দুজনের চলাফেরাটা খুব ভাবাচ্ছে আমাকে। আমার মনে হয় আমার হাজবেন্ড এবং নীলা নামের মেয়েটা আমাকে ধোঁকা দিচ্ছে। তাই এই সন্দেহের বেড়াজাল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম আমি। মেয়েটা যেদিন থেকে এখানে এসেছে সেদিন থেকেই আমি আমার স্বামীর সাথে একান্তে দুটো কথা বলার সুযোগ পাইনি। আমি সেই সময়টুকুও পাইনি যে সময়টাতে আমি মেয়েটার কথা আমার হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করতে পারি। রাতে যখন হাসানকে বললাম তোমার সাথে একটু কথা ছিল, তোমার কি সময় হবে, তখন হাসান বলল এখানেই বলো, সমস্যা নেই। যখন বললাম কথাগুলো খুব বেশি পার্সোনাল, তখন হাসান আমাকে নিয়ে পাশের রুমে চলে গেল। নীলা তখন বেডরুমেই বসেছিল। আমি যখন হাসানকে নীলার সম্পর্কে জিজ্ঞেস করলাম, মেয়েটার সাথে তোমার সম্পর্ক কি? কোনো অবৈধ সম্পর্ক নেই তো তোমাদের মাঝে? যদি এমনটা হয় তাহলে বলতে পারো, আমি কিছু মনে করব না। আমি এমনিতেই তোমার সাথে সুখী নই, তার ওপর যদি তুমি অন্য মেয়ের প্রতি এত বেশি দুর্বল থাকো, তাহলে তোমার কাছে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি কি এটা জানো, তোমাদের মতন স্বামীদের কারণেই মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়? ঘরের বউকে রেখে অন্য মেয়ের সাথে ফুর্তি করতে খুব ভালো লাগে, তাও আবার নিজের বউয়ের সামনেই এসব করো। তুমি যখন আমার সামনে দিয়ে ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে যাও, তখন আমার কেমন লাগে ভাবতে পারো? আমার কথা শুনে হাসান খুব একটা অবাক হলো না। মনে হলো এমনটা হওয়ারই কথা ছিল, তাই হয়েছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমিও যে কিভাবে এসব কথা তাকে বলে ফেললাম বুঝতে পারলাম না। অনেকটা সময় নীরবতা বিরাজ করার পর হাসান কথা বলল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, দেখো, তোমার সন্দেহ করাটা ঠিক আছে, বাট তুমি যা বলছো এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। বিয়ের পর চাইলেও অনেক সময় অনেক কিছু করা যায় না। আর সবচেয়ে বড় কথা, আমি যেমন তোমার খুব কাছে যাওয়ার জন্য কখনো চেষ্টা করিনি, তুমিও কখনো আমার কাছে আসার চেষ্টা করোনি। অফিস থেকে যখন ক্লান্ত শরীরে বাসায় ফিরতাম, তখন কি কোনোদিন আমার যত্ন নিয়েছো? কখনো কি জিজ্ঞেস করেছো আমি কেন এমন উদাস থাকি, আমি মানসিকভাবে কেমন বোধ করি, এটা কি কখনো জানতে চেয়েছো?
আমি না হয় কাজের চাপে তোমার সাথে ওইভাবে নিজের সম্পর্কটা গড়ে তুলতে পারিনি। তুমি কেন পারোনি? তোমার তো বাসায় বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। আমি বলছি না আমি এমন কিছু করেছি, কিন্তু যদি করে থাকি তাহলে তুমিই বা কেমন মেয়ে যে নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে যাওয়া থেকে আটকাতে পারোনি? অবশ্যই তোমার মাঝে এমন কিছু পাইনি যা ওই মেয়েটার কাছে পেয়েছি। আর তুমি ওই মেয়েটার সম্পর্কে সব জানো। জানো যে মেয়েটার এমন একটা সমস্যা আছে, সে চাইলেই কারোর সাথে নর্মাল শারীরিক সম্পর্ক করতে পারবে না। তারপরেও তুমি আমাকে এমন কিছু বলতে পারলে? অনেক ভালো বলেছো, কিন্তু তুমি যে আমার থেকে মেয়েটার প্রতি বেশি যত্ন নাও, মেয়েটাকে নিয়ে অনেক ভাবো, এটা কি প্রমাণ করে না আমার থেকে তোমার কাছে মেয়েটা বেশি গুরুত্বপূর্ণ? অফিস টাইম শেষ হয় 8টায়, কিন্তু তোমরা দুজন বাসায় ফেরো 10টারও পরে। তুমি ভুলে যাও বাসায় কেউ একজন আছে, যে মানুষটা সারা দিন একা একা কাটায়। আর সবচেয়ে বড় কথা কি জানো, শারীরিক সম্পর্ক ছাড়াও অনেকভাবেই ফুর্তি করা যায়। আমি কিছু বলার আগেই হাসান আমার গালে হাত রাখলো। আমার মনে হলো কত বছর পর কেউ আমার গায়ে এভাবে হাত রেখেছে। হাসান যখন বলল, বিশ্বাস করো তুমি যা ভাবছো এমন কিছুই না। নীলার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর ও অনেক ডিপ্রেশনে থাকতো, আত্মহত্যা করতে চাইতো, তাই ওকে আমার বাসায় নিয়ে এসেছি। দিনে আমার সাথে অফিসে থাকে, কিন্তু রাতে তাকে একা ছাড়তে পারিনি, তাই আমার কাছে নিয়ে এসেছি। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নয়। মানি আমাদের মাঝে দূরত্বটা অনেক, আর এটা আমাদের কারণেই সৃষ্টি হয়েছে, তাই বলে আমি এমন কাজ করব এটা তুমি ভাবলে কি করে? বিয়ের পর এই প্রথম হাসান আমার সাথে এত ভালো লাগা নিয়ে কথা বলল। আমার মনে হলো আমার আর কিছুরই দরকার নেই, আমি সব কিছু ভুলে যাই। আমার সব কিছু ভুলে যেতে ইচ্ছে হলো। আমি এতটাই খুশি হয়েছিলাম যে হাসান যদি মেয়েটার সাথে কোনো কিছু করেও থাকে সেটাও ভুলে যাব। তবুও তো সে আমার কাছে আসতে চাইছে। আমার সব সন্দেহের অবসান ঘটল। আজকে অনেক দিন পর আমি আমার স্বামীর সাথে ঘুমিয়েছিলাম। সে আমাকে বিশ্বাস করিয়েছে ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই, তারা শুধু ভালো বন্ধু, এর বেশি কিছু না। ওই রাতেই আমি সিদ্ধান্ত নিই আমি আর রিয়াদের সাথে কথা বলবো না। আমি আমার স্বামীকে ধোঁকা দিতে চাই না। আজ সকালে খুব খুশি মনেই হাসান আর নীলাকে অফিসে যাওয়ার জন্য এগিয়ে দিলাম। এত কিছুর পরেও সংকোচ থেকে যায়, কিন্তু সেটা উড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমিও আমার সংকোচটাকে উড়িয়ে দিলাম। বিশ্বাস করতে লাগলাম ওদের দুজনের মাঝে কোনো অবৈধ সম্পর্ক নেই। তখন প্রায় 10টা বাজে। রিয়াদের ফোন পেয়ে কিছুটা খুশি হলাম, কেননা আমি আজ তাকে সব কিছু খুলে বলবো, ক্ষমাও চাইবো তার কাছে। সেজন্য আমি নিজেই তাকে ফোন দিতাম, কিন্তু সেটার আর দরকার হলো না, কারণ রিয়াদই ফোন দিয়েছে। আমি প্রথমে বললাম, তুমি দেওয়াতে ভালোই হয়েছে, না হলে আমি তোমাকে ফোন দিতাম। তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথেও আমার অনেক জরুরি কথা আছে, তাই ফোন দিয়েছি। আচ্ছা তোমারটা পরে শুনবো, আগে আমারটা বলি। না, আমারটা বেশি জরুরি। আমি তোমার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি। আমার তোমাকে দরকার। তোমার প্রতি এত দুর্বলতা তুমিই সৃষ্টি করেছো। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি তো তোমার হাজবেন্ডের সাথে সুখী না, তাই আমার কাছে চলে আসো। আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট দেব না, সব সময় সুখে রাখবো। সব সময় আমি তোমার পাশে থেকে তোমার ভালো লাগার কারণ হব। প্লিজ তুমি না বলো না। কে বলেছে আমি আমার স্বামীর সাথে সুখী না? আমাদের মাঝে দূরত্ব আছে ঠিকই, তাই বলে তাকে ছেড়ে দেব? এমন মেয়ে আমি না। আর আমার ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। তুমি হয়তো আমাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছো। আমি তোমাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করতে চাই, এমন কিছু কখনো ইঙ্গিতও করিনি। বারবার তোমাকে বলেছি আমি কথা বলি অন্য কারণে। তোমাকে ভালোবাসি কিংবা তোমার সাথে সংসার করব এই জন্য তোমার সাথে কথা বলেছি, বিষয়টা এমন না। আমার স্বামীর সাথে যে দূরত্বটা ছিল সেটা এখন আর নেই, তাই আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তুমি আমার খারাপ সময়ে আমার পাশে থেকে আমাকে সঙ্গ দিয়েছো, আমাকে ভালো রেখেছো। আমাকে ক্ষমা করো। আমি তোমার সাথে আর এই অবৈধ কথা বলাটা কন্টিনিউ করতে পারবো না। তার মানে এতদিন তুমি তোমার প্রয়োজনে আমাকে ব্যবহার করেছো, প্রয়োজন শেষ, এখন আর কথা বলতে চাইছো না? বিষয়টা এমন না। আমি ভাবতাম আমার হাজবেন্ড আমাকে ছাড়াও অন্য কাউকে ভালোবাসে, আমাকে রেখে অন্য কারোর সাথে সময় কাটায়, তাই আমিও তার উপর রাগ করে হোক কিংবা অভিমান করে হোক
কিংবা ডিপ্রেশনে পড়ে একাকিত্বের কাছে আত্মসমর্পণ করতে চাইনি। তাই একজন কথা বলার মানুষ পেয়ে তার সাথে কথা বলেছি। ভালো থেকো, আমাকে ফোন করার বৃথা চেষ্টা করো না। কথাগুলো বলেই ফোনটা কেটে দিই। আমার খুব খারাপ লাগছিল রিয়াদের সাথে এমন করাতে, কিন্তু কী বা করার ছিল আমার? আমি তো চাইলেই তার ইচ্ছেগুলো পূরণ করতে পারবো না। হয়তো বা চাইলে সবার সাথেই দুটো ভালো লাগা বা ভালোবাসার কথা বলা যায়, সুখ দুঃখের কিছু কথা শেয়ার করা যায়, বিশ্বাসও করা যায়, কিন্তু চাইলে তো আর কারোর সাথে বিয়ে করে সংসার করা যায় না। আমিও পারিনি। হয়তো রিয়াদ আমাকে অনেক সেলফিশ একটা মেয়ে ভাবছে। আসলেই কি আমি সেলফিশ? আমার জায়গায় অন্য কেউ থাকলে কি এমন করতো না? রাতে হাসান আর নীলা বাসায় ফিরল না। 10টা পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন তাদের দেখতে পেলাম না, তখন আমি ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত। পাশের রুমে বাতি জ্বালানো দেখে এগিয়ে গেলাম। যা দেখলাম সেটা নিজের চোখে বিশ্বাস করাতে পারলাম না। হাসান আর নীলা খুব অন্তরঙ্গভাবে বিছানায় শুয়ে আছে। আমার চোখ দুটো কেন জানি এই জঘন্য দৃশ্যটা বেশিক্ষণ দেখতে পারল না। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর অঝরে চোখের পানি ফেলতে লাগলাম। সেদিন আমি সারা রাত কেঁদেছিলাম। আমার কান্নাটা কেউ দেখেনি। সকালে আমি এমন ভাব করলাম যেন আমি জানিই না কিছু হয়েছে। হাসানও বিশ্বাস করলো। পরের দিনও একই অবস্থা। সন্ধ্যার পরেই আমি ঘুমিয়ে গেলাম। ঘুমানোর আগে হাসানকে ফোন করে বললাম, আমার অনেক মাথা ব্যথা করছে, তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করছি, তোমরা এসে খেয়ে নিও। টেবিলের সামনে ঘুমের ওষুধও রেখে দিলাম, যাতে করে হাসান বোঝে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। ঘুম ভাঙলো সকাল 9টায়। ততক্ষণে হাসান আর নীলা অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আমি পাশের রুমে গিয়ে আমার ফোনটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস নিলাম। আমি যেভাবে চেয়েছিলাম কাজটা সেভাবেই হয়েছে। হাসানের ফেসবুক আইডিটা আমার ফোনে লগ ইন করা ছিল, তাই কাজটা আমার জন্য আরও সহজ হয়ে উঠল। হাসানের ফ্রেন্ড লিস্টে তার অফিসের কম বেশি সবাই ছিল। আমি তাদের দুজনের ভিডিওটা হাসানের ফেসবুক আইডিতে আপলোড করে দিয়ে চোখ বুজে অনুভব করতে লাগলাম। হাসান আর নীলা অফিসে ঢোকার আগেই তাদের 26 মিনিটের ভিডিওটা সবার কাছে পৌঁছে গিয়েছে। তারা অফিসে যেতেই সবাই তাদের দুজনের দিকে অনেক ঘৃণা নিয়ে তাকাচ্ছে। কেউ কেউ হয়তো থুতুও ফেলছে তাদের দিকে। একসময় তারাও জানতে পারলো সবাই তাদের দিকে কেন এভাবে তাকাচ্ছে। অফিসের বাইরেও হয়তো অনেক মানুষ জেনে গিয়েছে, কারণ ততক্ষণে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। তারা দুজনেই অপমান সহ্য করতে পারছিল না। তারা ভাবলো এই জঘন্য লজ্জাজনক অপমান থেকে একমাত্র মৃত্যুই তাদেরকে বাঁচাতে পারে, তাই তারা সুইসাইড করে ফেললো। আমি চোখ খুললাম, ঠিক তখনই ফোনের রিংটনটা বেজে উঠল। চেয়ে দেখলাম রিয়াদ ফোন করেছে। আমার কি করা উচিত আমি বুঝতে পারলাম না। আমার কি রিয়াদের সাথে নতুন এক জীবন শুরু করা উচিত, নাকি একাকিত্বের অভিশাপ নিয়ে সারা জীবন বেঁচে থাকা উচিত, যেখানে স্বামী নামক মানুষটাই আমার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিল, আমার সাথে প্রতারণা করলো। সেখানে রিয়াদও যে আমার সাথে এমনটা করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? এত কিছুর পরেও তো আমরা কাউকে বিশ্বাস করি। বেঁচে থাকার জন্য হলেও কাউকে বিশ্বাস করতে হয়। শতবার ধোঁকা খাওয়ার পরেও আমরা বিশ্বাস করি, কারণ আমরা মানুষেরা বিশ্বাস না করে থাকতে পারি না। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।